আজকে শিখে নেব শব্দের পজিশন। আমরা জানি শব্দের চারটা ফর্ম হয়, যেমন নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম এবং অ্যাডভার্ব ফর্ম। যেমন বিউটি, বিউটি অর্থ একটা নাউন, অর্থ হলো সৌন্দর্য। বিউটিফাই সৌন্দর্য মণ্ডিত করা। বিউটিফুল অর্থ সুন্দর। বিউটিফুল্লি অর্থ সুন্দরভাবে। তো এই যে আমরা জানি উৎপত্তিগতভাবে একটা শব্দ থেকে কিন্তু একটা শব্দ থেকে এই চারটা শব্দ গঠিত হয়েছে, কিন্তু এর পজিশনগুলো আলাদা। যে পজিশনে বিউটি বসে সেই সব পজিশনে বিউটিফাই বসতে পারবে না, আবার যেই পজিশনে বিউটিফাই বসে সেই পজিশনে বিউটিফুল বসবে না। এই জন্য আমাদেরকে জানতে হবে, প্রথমে চারটা ফর্ম জানতে হবে যে আসলে এটা নাউন ফর্ম কি, ভার্ব ফর্ম কি, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব ফর্ম কি। এরপরে আমাদের একটা প্যাসেজের মধ্যে হোক অথবা একটা সেন্টেন্সের মধ্যে হোক উপযুক্ত শব্দটা খুঁজতে হবে যে আসলে আমার এই পজিশনে কোন আর্টটা বসাবো। তা আজকে শিখবো পজিশনগুলো। তো প্রথমেই দেখি একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা শিখি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটার পজিশনটা কোথায়? এর পজিশন হলো ভার্বের আগে। আমরা জানি ভার্বের আগে সাবজেক্ট বসে, তো সাবজেক্টের জায়গায় অবশ্যই নাউন প্রোনাউন বসবে। তো এখানে আমাদের প্রোনাউন হওয়ার যেহেতু চান্স নাই, আমরা কি ইউজ করব? নাউন। তাহলে এখানে অনেস্ট ওয়ার্ডটা কি দেয়া আছে? অনেস্ট ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তো অনেস্ট হলো অ্যাডজেক্টিভ, আমাদের জানতে হবে অনেস্টের নাউন ফর্ম কি। অনেস্টের নাউন হলো অনেস্টি। এখানে আমরা অনেস্ট থেকে অনেস্টি কেন করব? এর কারণ হলো এখানে ভার্বের পূর্বে বসছে, মানে ভার্বের পূর্বে সাবজেক্টের জায়গায় বসছে। সাবজেক্টের জায়গায় বসলে আমরা অ্যাডজেক্টিভ না বসি আমরা কি বসাবো? এটা নাউন ফর্ম বসাবো। তাহলে হলো কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অর্থ কি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এরপর দেখা আছে মোরাল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চু। এখন এখানে ইজটা হলো আমাদের ভার্ব। এখন ভার্বের আগে অবশ্যই সাবজেক্ট বসবে, সাবজেক্টের জায়গায় কারে বসাবো? নাউনকে বসাবো। এখানে মোরাল ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচে আছে? মোরাল ওয়ার্ডটা আছে অ্যাডজেক্টিভে। তো মোরালের নাউনটা কি? মোরালের নাউন হলো মোরালিটি। মোরালিটি অর্থ কি? নৈতিকতা। তো আমরা এখানে মোরাল থেকে মোরালিটি বানিয়ে নেব। কেন বানাইলাম? কারণ এর পজিশন হলো সাবজেক্ট, মানে ভার্বের আগে সাবজেক্টের জায়গায়। হ্যাঁ, ভার্বের আগে সাবজেক্টের স্থানে আমরা কি বসাবো? নাউন বসাবো। ওকে। এরপর দেখেন হ্যাপি লাইস ইন কন্টেন্টমেন্ট। তো এখানে লাইস হলো ভার্ব, তো ভার্বের আগে দেয়া আছে একটা অ্যাডজেক্টিভ। তো ভার্বের আগে তো অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে না, তাহলে বসবে কি? ভার্বের আগে আমাদের নাউন বসাতে হবে। নাউন। হ্যাপি এর নাউন ফর্মটা হলো হ্যাপিনেস। তাহলে হ্যাপিনেস অর্থ সুখ, লাইস নিহিত থাকে ইন কন্টেন্টমেন্ট, তৃপ্তির মধ্যে সুখ নিহিত থাকে। বুঝতে পারছি? এরপরে ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। তাহলে এখানে আছে ভার্বের আগে, পজিশনটা কোথায়? ভার্বের আগে। আমরা জানি ভার্বের আগে কোন ফর্ম বসবে? নাউন ফর্ম বসবে। তো ওয়াকের নাউন কি? এই ওয়াক ওয়ার্ডটা ভার্ব, আসলে এটা নাউন ফর্ম নাই। যেহেতু নাউন ফর্ম নাই, এটাকে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জিরান্ট বানাবো। মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি কোনো ওয়ার্ড নাউনের কাজ করে সেটার নাম হয় জিরান্ট। তাহলে এটা কি হলো? ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াক থেকে ওয়াকিং হয়ে গেল, এর কারণ কি? পজিশনের কারণে। কারণ এই আসছে কোথায়? ভার্বের আগে। ভার্বের আগে যেহেতু, সেহেতু আমরা কি বানাবো? নাউন বানাবো। তাহলে ওয়াকের নাউন ফর্ম হলো ওয়াকিং। ঠিক আছে। এরপর দেখেন এরপরে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি বসে? তো আমরা একটু দেখে নেই সেন্টেন্সটা কি আছে। মোরালিটি ইজ অন অফ দ্য গ্রেট ভার্চু দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা জানি সুপারলেটিভ ডিগ্রিতে দা এর পরে সুপারলেটিভ ফর্ম বসবে। কোন ফর্ম বসবে? যেমন টল, টলার, টলেস্ট। দা এর পরে টল হবে না, টলার হবে না, কি হবে? টলেস্ট। গুড, বেটার, বেস্ট। তো দা এর পরে গুড হবে না, বেটার হবে না, কি হবে? বেস্ট। আমরা জানি দা এর পরে অ্যাডজেক্টিভ যদি বসে তাহলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। তো মোরালিটি এখানে কিন্তু এই যে আমরা আগের নিয়মই আসছে, সাবজেক্টের জায়গায় নাউন ফর্ম বসছে। ইজ অন অফ দ্য গ্রেট ভার্চু দেয়া ছিল। ভার্চু ওয়ার্ডটা হলো একটা নাউন, ভার্চু ওয়ার্ডটা একটা নাউন। আর দা আছে আর্টিকেল। আমরা জানি যে আর্টিকেল দি এর পরে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসবে। তাহলে গ্রেটের সুপারলেটিভ ফর্ম হলো গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। এই জন্য আমরা এখানে কি ইউজ করলাম? গ্রেটেস্ট। মোরালিটি ইজ অন অফ দ্য গ্রেটেস্ট ভার্চু। শি ইজ দ্য টল গার্ল ইন মাই ফ্রেন্ড লিস্ট। এখানে দেয়া আছে টল, টল হওয়ার চান্স নাই, কারণ হলো দা হলো একটা আর্টিকেল আর সামনে আছে গার্ল, গার্ল হলো নাউন। তো আর্টিকেলের পরে যদি আমরা অ্যাডজেক্টিভ বসাই, মানে আর্টিকেল দি এর পরে যদি অ্যাডজেক্টিভ বসাই তাহলে সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। তাহলে টলের সুপারলেটিভ ফর্ম হলো টল, টলার, টলেস্ট। কোন ফর্ম বসাবো আমরা? টলেস্ট বসাবো। ওকে।
ঢাকা ইজ দ্য বিগ সিটি অফ বাংলাদেশ, কি দেয়া আছে? ঢাকা ইজ দ্য বিগ সিটি। এখন বিগ ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ, বসছে কোথায়? দি এর পরে। দি এর পরে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে আমরা এটা সুপারলেটিভ বসাবো, তাহলে হবে কি? ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের সব থেকে বড় শহর। এরপরে দেখেন কোন একটা সেন্টেন্সের মধ্যে যদি তুলনা করা বোঝায়, যেমন আয়রন ইজ হার্ড দেন গোল্ড। এখানে আয়রনকে কার সাথে তুলনা করা হয়েছে? এখানে আয়রনকে তুলনা করা হয়েছে গোল্ডের সাথে। আয়রনকে তুলনা করা হয়েছে কার সাথে? গোল্ডের সাথে। তাইলে এখানে দুইটার মধ্যে কোনটাকে হার্ড বলা হয়েছে? আয়রনটাকে। স্বর্ণের থেকে লোহা একটু বেশি শক্ত। হ্যাঁ, তো আয়রন ইজ হার্ড থেকে দুইটার মধ্যে যেহেতু তুলনা করছে, আমরা কি করব? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ইউজ করব। তাহলে হবে আয়রন ইজ হার্ডার। কি হবে? আয়রন ইজ হার্ডার দেন গোল্ড। আয়রন ইজ হার্ডার দেন গোল্ড। তো হার্ড থেকে কি হয়ে যাবে? হার্ডার, কারণ হলো এটা দুইটা জিনিসের মধ্যে তুলনা করছে, এই জন্য আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা বসাইছি। মাই সিস্টার ওয়াজ ক্লেভার দেন ইউর সিস্টার। তাহলে এখানে মাই সিস্টার ওয়াজ ক্লেভার দেন ইউর সিস্টার, তোমার বোনের সাথে আমার বোনকে তুলনা করা হয়েছে। যেহেতু দুইজনের মধ্যে তুলনা করা হয়েছে, তাহলে একজন, এইখানে আমরা কি ইউজ করব? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ইউজ করব। তাহলে হবে কি? মাই সিস্টার ওয়াজ ক্লেভারার। ক্লেভারার মানে অধিকতর চালাক। হ্যাঁ, তাহলে মাই সিস্টার ওয়াজ ক্লেভারার দেন ইউর সিস্টার। এবার দেখেন অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটি সাধারণত নাউন হয়। হ্যাঁ, ওয়ার্ডের পজিশন অনুযায়ী একটা অ্যাডজেক্টিভের পরে যদি শূন্যস্থান থাকে, সেই ওয়ার্ডটাকে আমরা কি বসাবো? নাউন ওয়ার্ড বসাবো। যেমন এখানে ইট হ্যাজ গ্রেট ইম্পর্ট্যান্ট। এখন গ্রেট ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ, আবার ইম্পর্ট্যান্ট ওয়ার্ডটাও হলো একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, এটা নাউন ফর্মটাকে বসাতে হবে। তাহলে নাউন ফর্মটা হলো ইম্পর্ট্যান্স। তাহলে ইট হ্যাজ গ্রেট ইম্পর্ট্যান্স, এটা একটা ভালো গুরুত্ব রয়েছে। তাহলে এখানে আমরা কি বসাবো? ইম্পর্ট্যান্স। কেন বসাইলাম? কারণ অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ আছে, আর অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ থাকলে নাউন বসবে। ইউ শুড হ্যাভ এনাফ। এনাফ হলো একটা অ্যাডজেক্টিভ, ইউ শুড হ্যাভ এনাফ ড্যাশ। এখানে দেখেন ইন হলো একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের আগে এবং অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ বসছে, এই শব্দটা কি হবে? একটা নাউন ফর্ম হবে। তাহলে ইউ শুড হ্যাভ এনাফ কনফিডেন্স। কনফিডেন্ট এটা হলো অ্যাডজেক্টিভ ফর্ম, এর নাউন ফর্ম হলো কনফিডেন্স। ইউ শুড হ্যাভ তোমার থাকা দরকার এনাফ কনফিডেন্স, পর্যাপ্ত আত্মবিশ্বাস থাকা দরকার, ইন ইউ তোমার মধ্যে, তোমার উপর। এবার আমরা কিছু ওয়ার্ড দেখি, যেমন ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্স গুরুত্ব, সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্স। এএনটি অথবা এএনটি থাকে সাধারণত অ্যাডজেক্টিভের শেষে, ইএনটি থাকে অ্যাডজেক্টিভের শেষে, আর এএনসিই অথবা ইএনসি এটা থাকে নাউনের শেষে। যেমন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্স, এটা নাউন দেখানো হলো। যেমন কনফিডেন্ট ইএনটি আছে অ্যাডজেক্টিভের শেষে আছে ইএনটি, এটা নাউন বানানো হয়েছে কিভাবে? কনফিডেন্স। তার পজিশন অনুযায়ী যে পজিশনে নাউন বসে, যেমন সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, তারপরে প্রিপোজিশনের যদি পরে একটা শব্দ থাকে সেখানে কি বসে? নাউন বসে। তারপরে হচ্ছে সাবজেক্টের সহায়ক হিসাবে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে। তো এই পজিশনগুলো দেখে দেখে আমরা কি করব? নাউন ওয়ার্ড বসাবো। আর এটার জন্য আমাদের জানতে হবে যে কোন ওয়ার্ডে এই ওয়ার্ডটার ভার্ব কি, নাউন কি, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব ফর্ম কি, চারটা ফর্ম তোমাদের যে শীট দেয়া আছে সেখান থেকে দেখবা। এরপর দেখেন কোথাও যদি হ্যাভ ভার্ব থাকে, কি থাকে? হ্যাভ ভার্ব থাকে, তাহলে হ্যাভের পরে মূল ভার্বের V3 ফর্ম হবে। কোন ফর্ম হবে? V3 ফর্ম হবে। তাহলে এখন দেখো ইউ হ্যাভ সলভড দেয়া আছে, তাহলে হবে কি? ইউ হ্যাভ সলভড। কারণ কি? হ্যাভ ভার্বের পরে মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, তারপরে বিং, এরপরে ভার্বের V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এজন্য হবে ইউ হ্যাভ সলভড। ইউ হ্যাভ সলভড মাই ফিনান্সিয়াল প্রবলেমস। হু হ্যাভ প্লান্ট আছে, তাহলে কি হবে? হ্যাভের কারণে হু হ্যাভ প্লান্টেড, প্লান্টের V3 ফর্ম হলো কি? প্লান্টেড। হু হ্যাভ প্লান্টেড। হি হ্যাজ অলরেডি, দ্যাটস এ কোক্স। কোক্স মানে তুষ্ট করা, খুশি করা, রাজি করা, এরকম। তাহলে হি হ্যাজ অলরেডি। আবার কোথাও রাইট ফর্ম ভার্ব একটা নিয়ম আছে যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি এর থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আবার এখানে হ্যাজ দেয়া আছে, আমরা জানবো কি হ্যাজ এর পরে মূল ভার্বে কোন ফর্ম বসবে? V3 ফর্ম। যেহেতু মাঝখানে একটা অ্যাডভার্ব আছে, তো হ্যাজ এর প্রভাবে এই পাশে যে ভার্বটা থাকবে, ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ফর্ম বসাতে হবে। তাহলে হি হ্যাজ অলরেডি coaxed his parents to go to the picnic. এরপর দেখেন কোথাও যদি আর্টিকেল দা থাকে,
আর্টিকেল দি, এরপরে থাকে যদি প্রিপোজিশন, তাহলে আর্টিকেল দি এর পরে বা আর্টিকেলের পরে, যে কোনো আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে যদি একটা শব্দ থাকে সেই শব্দটা নাউন হয়। আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে একটা শব্দ থাকলে কি হয়? নাউন হয়। দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। তিনটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হয়। অর্ডারের একটা সিকোয়েন্স আছে, আমরা একটা বসালেই হবে না। তো আই নো দ্য অ্যাবল অফ ইউর সিস্টার, এখন আছে কোথায়? দা এর পরে এবং একটা প্রিপোজিশন অফ এর আগে। তাহলে আমরা এখানে কি বসাবো? অ্যাবল থেকে অ্যাবিলিটি। আই নো দ্য অ্যাবিলিটি, অ্যাবলের নাউন ফর্ম হলো অ্যাবিলিটি। আই নো দ্য অ্যাবিলিটি। হ্যাঁ, কেন হয়েছে? কারণ আর্টিকেলের পরে বসছে, আর্টিকেল দিয়ে এর পরে, আর হলো প্রিপোজিশনের আগে, মাঝখানে একটা শব্দ ছিল, এই জন্য নাউন হয়েছে। দ্য ড্যাশ অফ ইংলিশ, তাহলে এখানে দা এর পরে আমরা কি বসাবো? দা আছে, আর্টিকেল, অফ আছে, প্রিপোজিশন। তাহলে এখানে আমরা কি বসাবো? ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্স। দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান নট বি ডিসক্রাইবড ইন এ সিঙ্গল ওয়ার্ড। এবার দেখেন দ্য চার্প অফ দ্য বার্ডস, পাখির কিচিরমিচির। এখন এখানে পজিশন কিসের? নাউনের। দা আছে, আর্টিকেল, অফ আছে, প্রিপোজিশন, মাঝখানে নাউন বসাবে। এখন এই ওয়ার্ডটা চার্প মানে কিচিরমিচির করা, পাখির যে কোলাহল করা, এটা। তো এখানে এই ওয়ার্ডের নাউন ফর্ম নাই, আলাদা কোনো নাউন ফর্ম নাই, সেহেতু আমরা কি করবো? এটার সাথে আইএনজি যুক্ত করে নাউন বানাবো। দ্য চার্পিং অফ দ্য বার্ডস মেক মি অ্যাস্টনিশড, পাখির কিচিরমিচির আমাকে কি করে? বিস্মিত করে। এরপর দেখেন কোথাও যদি বি ভার্ব থাকে, টু বি ভার্ব থাকে, টু বি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। আবার বলি, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস বুঝবো কিভাবে? একটা সেন্টেন্সে দেখতে হবে আগে ভার্বটাকে, এই ভার্বের কাজ যে করে সে যদি সেন্টেন্সের শুরুতে থাকে সেটা হয় অ্যাক্টিভ ভয়েস, আর সে যদি শুরুতে না থাকে, পরে থাকে, তাহলে সেটা হয় প্যাসিভ ভয়েস। তো দ্য গার্ল ইজ, তাহলে এখানে ট্রাই করার কাজটা তো গার্ল করতে পারে, চেষ্টা করার কাজটা মেয়ে করতে পারে, তাহলে হবে কি? অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরপরে ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। তাহলে পজিশন অনুযায়ী এখানে কি হবে? দ্য গার্ল ইজ, ট্রাই থেকে হয়ে যাবে ট্রাইং। দ্য গার্ল ইজ ট্রাইং টু ডু সামথিং, তাহলে ট্রাই থেকে কি হয়ে গেল? ট্রাইং, কারণ আমরা জানি এম, ইজ, এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। হোয়াইল হি ওয়াজ, এই হি সাবজেক্ট আছে, ওয়াজ আছে ভার্ব। হ্যাঁ, হি, গোয়ের কাজটা হি নিজেই করে, যেহেতু গোয়ের কাজটা সে নিজেই করে, এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে ওয়াজ এর পর ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। তাহলে হোয়াইল হি ওয়াজ, গো থেকে কি হয়ে যাবে? গোয়িং। হ্যাঁ, এটা হোয়াইল হি ওয়াজ গোয়িং। হোয়াইল হি ওয়াজ গোয়িং টু মার্কেট, যখন সে বাজারে যাচ্ছিল, হি সেইড হিজ প্রেয়ার অ্যাট মস্ক, সে মসজিদে কি করেছিল? প্রার্থনা করেছিল। এরপরে শি হ্যাজ বিন ড্যাশ কম্পোজিশন, তাহলে এখানে দেখেন হি হ্যাজ বিন রাইট দেয়া আছে। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এরপরে মূল ভার্বের সাথে কি বসবে? মূল ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে শি হ্যাজ বিন রাইটিং, কারণ রাইটের কাজটা তো সে নিজেই করতেছে। এ কম্পোজিশন কি লিখছে? সে একটা কম্পোজিশন লিখছে। হ্যাঁ, তাইলে অ্যাক্টিভ ভয়েসে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ বিন, হ্যাজ বিন এর পরে মূল ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। আর যখন দেখবা এই কম্পোজিশন, এই যে অবজেক্ট আছে, অবজেক্টটা যদি শুরুতে থাকতো তাহলে আবার এখানে আমাদের রাইটিং হওয়ার সুযোগ ছিল না, তখন আবার রিটেন ভার্বের ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসতে হতো। এরপর দেখেন ইভা ওয়াজ এক্সপেল দেয়া আছে ফর কপিং ইন দ্য এক্সাম হল, পরীক্ষার হলে নকল করার জন্য ইভাকে এক্সপেল করা হলো। এখন এই এক্সপেল যে করে পরীক্ষার হলে, এটা কি শিক্ষার্থী করে নাকি তোমার হচ্ছে শিক্ষার্থীকে কর্তৃপক্ষ দ্বারা করা হয় বা এক্সামিনার দ্বারা করা হয়? এক্সামিনার দ্বারা করা হয়। তো এই জন্য এই কাজটা ইভা নিজে করতেছে না, বিধায় এখানে কি হয়েছে? প্যাসিভ ভয়েস। তাহলে হবে কি? ইভা ওয়াজ এক্সপেলড। ইভা ওয়াজ এক্সপেলড, ইভাকে এক্সপেল করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এটা তাহলে এখানে ভার্বের ভি3 ফর্ম, কারণ এটা প্যাসিভ ভয়েস। আমরা কি শিখলাম? অ্যাক্টিভ ভয়েসে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পর ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। আবার প্যাসিভ ভয়েসে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পরে ভার্বের ভি3 ফর্ম, ভি3 ফর্মটা বসে। অ্যান ইম্পর্টেন্ট মিটিং উইল বি, এখানে কি হবে? অ্যারেঞ্জ দেয়া আছে। এখন দেখেন ইম্পর্টেন্ট মিটিং, মিটিং কি নিজে নিজে আয়োজন করতে পারে নাকি অন্যের দ্বারা আয়োজন করা হয়? অবশ্যই অন্যের দ্বারা আয়োজন করা হয়। যেহেতু মিটিং অন্যের দ্বারা আয়োজন করা হয়, সেহেতু এখানে মূল ভার্বের ভি3 ফর্ম হবে, কারণ এটা প্যাসিভ ভয়েস আছে। তাহলে হবে উইল বি অ্যারেঞ্জড। আবার আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড এর পরে কি হয়?
ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু ক্যান বি, কুড বি, উড বি, শুড বি এটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে কি হবে, এরপর ভার্বের V3 ফর্ম বসবে। অ্যান ইম্পর্টেন্ট মিটিং উইল বি অ্যারেঞ্জড, এই জন্য অ্যারেঞ্জ না হয়ে কি হলো, অ্যারেঞ্জড। ওকে, ম্যাঙ্গোস ক্যান বি, তাহলে এখন ইনটু জেলি, ম্যাঙ্গো কি নিজের নিজে জেলিতে রূপান্তর করে নাকি কোনো ব্যক্তি দ্বারা করা হয়, কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে করা হয়, কোনো ব্যক্তি দ্বারা করা হয়, তাহলে এই জন্য হবে ম্যাঙ্গো ক্যান বি টার্ন, কারণ আমরা জানি ক্যান বি, কুড বি, উড বি এর পরে ভার্বের কোন ফর্ম বসবে, V3 ফর্ম বসবে, এই জন্য হবে ম্যাঙ্গো ক্যান বি টার্নড ইনটু জেলি, ম্যাঙ্গো ক্যান বি টার্নড ইনটু জেলি। এবার দেখেন টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তার মানে প্রিপোজিশন টু হয় না কেন, কারণ টু দ্বারা ইনফিনিটিভ হয়, টু এরও যদিও ব্যতিক্রম আছে, উইথ এ ভিউ, টু লুক ফর, টু গেট ইউজ টু, বি ইউজ টু, এরপর ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু স্বাভাবিক নিয়ম হলো টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের পরে যখন ভার্ব বসবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে ভার্ব বসলে, আর যদি ওই ওয়ার্ডে নাউন থাকে তখন কি করতে হবে, ওই ওয়ার্ডটা চেঞ্জ করে নাউনে রূপান্তর করতে হবে। যেমন এডুকেট, এটা নাউন ফর্মে আনতে হবে, এডুকেশন, এখন দেখতে হবে এডুকেটিং দিলে অর্থ ভালো মিলতেছে নাকি এডুকেশন দিলে অর্থ ভালো মিলতেছে, তাহলে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, অথবা আমরা কি করব, ওই ভার্ব ওয়ার্ডটা নাউন ফর্মটা খুঁজে নেব। এই জন্য আমাদের চারটা ফর্ম শিখতে হবে, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, আর একটা কি নাউন ফর্ম, বুঝতে পারছি? ওটার জন্য আমাদের একটা শীট আছে, ওইটা আমরা দিয়ে দেব। দ্য পিপল ইউজুয়ালি সাফার ফর, এখানে দেখো সাফার ফর, ফর হলো একটা প্রিপোজিশন, তাহলে আমরা জানি প্রিপোজিশনের পর একটা শব্দ থাকলে হয়তো ভার্বের সাথে আইএনজি হয়, না হলে হয় কি একটা নাউন হয়, তাহলে আমরা বলতে পারি সাফার ফর ইগনোরেন্স, আর ইগনোরিং এর তো অবহেলাকরণ, অবহেলা করা, তাহলে এটাতে অর্থ ভালো মিলবে না, আর ইগনোরেন্স অর্থ অজ্ঞতা, তাহলে মানুষ কিসের জন্য ভোগে, অজ্ঞতায় ভোগে, কিসের জন্য ভোগে, মানুষ অজ্ঞতায় ভুগতে থাকে, সাফার ফর ইগনোরেন্স। ইউ ক্যান নট এক্সপেক্ট আ স্মার্ট জব উইদাউট, দেখো এখানে উইদাউট মানে ছাড়া, তাহলে উইদাউট নলেজ ইংলিশ প্রপারলি ভালো মেলে নাকি উইদাউট নোয়িং ইংলিশ প্রপারলি, উইদাউট নোয়িং ইংলিশ প্রপারলি, তাহলে এখানে একটা কাজ করা বুঝাইছে, উইদাউট নোয়িং জানা ছাড়া ইংলিশ, ইংলিশ জানা ছাড়া প্রপারলি, যথাযথভাবে ইংলিশ জানা ছাড়া তুমি কি করতে পারো না, ভালো একটা চাকরি এক্সপেক্ট করতে পারো না। এরপর আছে কি দেখেন যে আফটার লার্ন ইংলিশ, কি বলবো, আফটার লার্নিং ইংলিশ, কারণ আফটার হলো একটা প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে, এই আফটার লার্নিং, আফটার লার্নিং। পুলিশ অ্যারেস্টেড হিম ফর ড্যাশ ড্রাগস, তাহলে কি বলা যায়, ফর টেক ড্রাগস না ফর টেকিং ড্রাগস, কারণ ফর প্রিপোজিশন আছে, এরপর ভার্বের সাথে কি বসাবো, আইএনজি বসাবো, হ্যাঁ, ফর টেকিং ড্রাগস, মাদক গ্রহণের জন্য পুলিশ তাকে কি করলো, পুলিশ তাকে গ্রেপ্তার করলো। 10 নাম্বারটা কি আছে দেখেন, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো কি কি, মাই, আওয়ার, ইওর, হ্যাঁ, হিজ, হার, দেয়ার, কি বললাম বলেন, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ থাকলে নাউন হয়, কি বললাম, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ থাকলে নাউন হয়, দুইটা শব্দ থাকলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ এবং পরেরটা হয় নাউন। আচ্ছা, তো এখানে আছে কি, আই অ্যাম আনএবল টু মেজার হিজ, হিজ হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, এখন ক্যাপাবল অর্থটা কোন পার্টস অফ স্পিচে আছে, ক্যাপাবল অর্থটা হলো একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে এটা আমাদের নাউন ফর্ম জানতে হবে, ক্যাপাবলের নাউন ফর্ম হলো কি, ক্যাপাবিলিটি, তাইলে আই অ্যাম আনএবল, আমি অক্ষম, টু মেজার হিজ ক্যাপাবিলিটি, মানে তার সক্ষমতা পরিমাপ করতে আমি অক্ষম, হ্যাঁ, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পর একটা শব্দ আছে, এখানে কি হয়েছে, নাউন হয়েছে, ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি, খাতায় নোট করতে হবে। হিজ নো অফ ইংলিশ, দেখেন এখানে হিজ হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, হিজটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, অফ হলো একটা প্রিপোজিশন, তো পজিটিভ অ্যাডজেক্টিভের পর একটা শব্দ থাকলে কি হয়, নাউন হয়, মানে প্রিপোজিশনের আগ পর্যন্ত বা পরবর্তী ভার্বের আগ পর্যন্ত বা ফুল স্টপের আগ পর্যন্ত। তো এখানে আছে হিজ পজিটিভ অ্যাডজেক্টিভ, অফ আছে প্রিপোজিশন, মাঝখানে একটা শব্দ নো, এখন এই নো এর নাউন ফর্ম কি, নলেজ, নো এর নাউন ফর্ম কি, নলেজ, হিজ নলেজ অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার উপরে তার যে জ্ঞান, মেসমারাইজড মি, আমাকে বিস্মিত করে, এটা। তো আরেকটা দেখেন, কোথাও যদি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্টও যদি থাকে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এরপর যদি অতিরিক্ত একটা শব্দ থাকে, সেই অতিরিক্ত শব্দটা কি হবে, অ্যাডভার্ব, তাহলে সেন্টেন্সের শুরুতে কি হতে পারে, সাবজেক্ট,
তারপরে কি বসবে, ভার্ব। সাবজেক্ট ভার্বের পরে যদি ট্রানজিটিভ ভার্ব যদি হয়, ট্রানজিটিভ ভার্ব থাকলে তারপরে কি বসবে, অবশ্যই একটা অবজেক্ট বসবে। অবজেক্ট সেটা একটা শব্দ দিয়ে হতে পারে, একটা